দাঁড়িয়ে গোটা রাজ্যেই পরিবর্তনের পর, এই পালা বদলের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে রাজ্যের শিল্প এবং কর্মসংস্থান তার কি হবে। এবার কি শিল্প এবং কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে? কারণ আমরা বিগত সরকারের যে পতন দেখেছি সেখানে এই কর্মসংস্থানের অভাব, রাজ্যে বড় শিল্পের অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এমনটাই অনেকে মনে করছেন, বিশেষজ্ঞরা মনে করছেন। আর এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন, রাজ্যে শিল্পের সমৃদ্ধির দায়িত্ব যার চওড়া কাঁধে ন্যস্ত, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। তাপসদা, আপনাকে স্বাগত জানাই এবং অনেক অভিনন্দন। তাপসদা, অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দফতর এই মুহূর্তে আপনার হাতে এবং আপনি তার দায়িত্ব নিয়েছেন, এবং সবার মুখে এই প্রশ্ন যে এত বছর ধরে বারবার যেটা আলোচনায় থেকেছে যে আমাদের যে ঋত গৌরব শিল্পের এই রাজ্যের, সেটা আমরা পেছনে ফেলে এসেছি অনেক বছর। এখন এই চ্যালেঞ্জিং টাস্কটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আপনি কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী, খুবই আশাবাদী। আগের সরকার বা শিল্পমন্ত্রীরা তারা সিরিয়াসলি শিল্প নিয়ে ভাবনা চিন্তা করেনি। তাদের সেই ভাবনা চিন্তা করার হয়তো সময় সুযোগ ছিল না, বা তাদের করতে দেওয়া হয়নি। যেটাই হোক না কেন, পশ্চিমবাংলায় শিল্প গড়ার জন্যে, নতুন শিল্প করার জন্যে দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থান। সব আছে এখানে। তা সত্ত্বেও এখানে ওই টাটার ঘটনা ঘটে যাওয়ার পর একটা শিল্প বিমুখতা, সেটা যেমন একটা ব্যাপার, একটা মেসেজ গেল, ঠিক তেমনি বহু শিল্পপতি, ছোট বড় কলকারখানার মালিক, এই অনীহার জন্যে সরকারের পুলিশি নিষ্ক্রিয়তা, ললেসনেস, তোলাবাজি, গুন্ডারাজ, ট্রেড ইউনিয়নের নামে অর্থ দাবি, তারপরে ল্যান্ড ব্যাংক নেই, ল্যান্ড পলিসি নেই, যেগুলোকে করতে হবে আমাদের, সব গালভরা কথাই ছিল। ইন্ডাস্ট্রি পলিসি নেই, ইজ অফ ডুইং বিজনেস, ইনসেন্টিভস, তো প্রতিযোগিতা চলছে না। তো সেইগুলোর দিকে তো দেখতে হবে, ভাবতে হবে। এদের ভাবনা চিন্তাগুলো আমার মনে হয় অন্য কোনো কিছুকে নিয়েছিল বা নিজেদের নিয়েছিল। পরিশ্রম করতে হবে, ছুটতে হবে, দৌড়তে হবে, এবং যাতে আকৃষ্ট হয় শিল্পপতিরা দেশ বিদেশের, সেই ধরনের তাদের সুযোগ সুবিধা দিতে হবে। তো তাপসদা, তার কোনো রোড ম্যাপ তৈরি করেছেন? না, সবই করতে হবে। এটা ঘটনা যে আমার প্রিডিসেসররা আমাকে কিছু দিয়ে যায়নি। আগের সরকার, আগের মুখ্যমন্ত্রী, আগের শিল্পমন্ত্রীরা আমাকে কিছু দিয়ে যায়নি। তো সুতরাং এগুলো সবই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলে, মিটিং করে এগুলো সব ঠিক করতে হবে। তাপসদা, আপনি বলছেন আপনার প্রেডিসেসররা কিছু দিয়ে যাননি। আমরা তো চোখ ধাঁধানো বিজিবিএস দেখেছি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আমরা দেখেছি হুজ হু দেশের তাবড় বিজনেসম্যানরা তারা এসেছেন, তারা এখানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গেছেন নিজে বিনিয়োগ আনতে, সেই চিত্রও তো দেখেছি। না, বিজিবিএস 8টা হয়েছে, 635 কোটি টাকার একটা দুর্নীতির ওপরে মানে আয়োজক কমিটি কাটবানি, সেটা নিয়ে একটা তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। স্পেনে কেউ শিল্প আনতে যায় না, তিনি তার ইচ্ছা হয়েছিল নিজের আপনজন কিছু ঘনিষ্ঠ লোকজন যাদেরকে পছন্দ করেন তাদের নিয়ে তিনি ওখানে প্রাতঃভ্রমণ, অ্যাকর্ডিয়ন বাজানো, গান টান গাওয়া, এই সবগুলো করতে গিয়েছিলেন। আর ওইখানে গিয়ে শালবনী অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তো সুতরাং এর থেকেই তো বোঝা যায়, তার থেকেও আরও বোঝা যায় কত মানে আর্থিক দিকটা এবং শিল্পের দিকটায় কি ভাবনা চিন্তা ছিল মমতা ব্যানার্জির এবং তৃণমূল সরকারের। দুটো উদাহরণ দিলেই বোঝা যাবে। এক হচ্ছে অর্থমন্ত্রকটাকে ক্যাবিনেট করেনি, অর্থমন্ত্রী ক্যাবিনেট নয়, ইন্ডিপেন্ডেন্ট চার্জ। আর শিল্পমন্ত্রীকে স্পেনে নিয়ে যায়নি, শিল্প সচিব গেছে। এর থেকেই বোঝা যায় যে পশ্চিমবাংলার শিল্প গড়ার ক্ষেত্রে তার ভাবনা চিন্তা, তার মনোভাব, তার অ্যাটিটিউড এবং অর্থের, পশ্চিমবাংলার অর্থনীতিটাকে বা আর্থিক স্বাচ্ছন্দ্যটাকে তৈরি করার ক্ষেত্রে অর্থকে কতটা গুরুত্ব দিয়েছিল।
তো এর নিট রেজাল্ট কি, যে এই বিজিবিএস ইত্যাদি নিট রেজাল্ট আপনি নিট রেজাল্ট কিছু কয়েকদিন না, আমি ধরে বলেছি অলরেডি, আমি কিছু পেয়েছি অলরেডি। তারপরে উই আর ওয়ার্কিং অন ইট, আমাদের আধিকারিকরা, প্রিন্সিপাল সেক্রেটারি ইজ ওয়ার্কিং অন ইট উইথ হার টিম, যে সমস্ত কিছু বিজিবিএস 8টা হয়েছিল, বিজিবিএসে কারা কি কমিট করেছিল, কত টাকা লগ্নি হওয়ার কথা ছিল, কত হয়েছে, কি হয়েছে, আদৌ হয়েছে কি না, হাফ ডান, কোয়ার্টার ডান, নট ডান, এই সমস্ত কিছুই বেশ কিছু পেয়ে গেছি অলরেডি। আরও বাদবাকি ইন ডিটেল আসলে সেইগুলোরও কোনো হদিশ সেই অর্থে কিন্তু নেই, সেই অর্থে কিন্তু নেই, সেগুলোকেও খুঁজে 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 বার করার চেষ্টা করা হচ্ছে। এই যে শিল্পের ক্ষেত্রে অনেকগুলো, এক তো হচ্ছে সিঙ্গুর, যেটা আপনিও মেনশন করলেন যে সিঙ্গুর পরবর্তী সময়, সিঙ্গুর থেকে টাটা বিদায় পরবর্তী সময়ে একটা এরকম একটা ইমেজ যে এটা শিল্প বান্ধব নয়। দুই হচ্ছে বিভিন্ন সময় সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এবং তারও আগে যদি বাম জমানার আমরা দেখেছি যে বিভিন্ন সময় জঙ্গি ট্রেড ইউনিয়ন মুভমেন্টের একটা ইতিহাস, এগুলোকে আপনি হ্যান্ডেল করবেন। মৌপিয়া, শিল্প করলেই হবে না, শিল্প বান্ধব হতে হবে, শিল্প সুলভ পরিবেশ দিতে হবে, এবং সেখানে কোনো রকমের অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝট থাকবে না, এবং আইনের শাসন, প্রশাসন, পুলিশ নিষ্ক্রিয়তা থাকবে না। তা না হলে শিল্পপতিরা যে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা ঢালবেন, তারা এই সমস্ত তো বিবেচনা করে আমরা টাটাকে আনার জন্য এত উদ্যোগী কেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলে, তার কারণ টাটারা যদি এখানে ফিরে আসেন, ফিরে এসে টাটা মোটরস হোক বা টাটার প্রচুর শিল্প রয়েছে, সেগুলো যদি তারা এখানে গড়েন নতুন করে, বা যা আছে সেটা যদি তারা এক্সপানশানে যান, তাহলে পরে একটা মেসেজ যাবে ইন্ডাস্ট্রি কাছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে, সেই মেসেজ যাবে যে না, পশ্চিমবাংলা যে তিমিরে ছিল সেই তিমিরে নেই, সেখান থেকে উন্নীত সকলে ফিরতে চাইবে। এই প্রায় যে 7,000 মতন, 6,688টা, তারাও আকৃষ্ট হবেন, ফিরে আসবে। হয়তো সকলে ফিরে আসবেন না, কারণ তারা অনেকেই হয়তো তাদের নিজ নিজ রাজ্যে ফিরে গিয়ে সেখানে হয়তো পুরোপুরি শুরু করে দিয়েছেন, কিন্তু চেষ্টা করব তাদেরও বেশিরভাগকে ফেরাতে। সিঙ্গুরে টাটা ফেরার সম্ভাবনা কতটা? সেটা এক্সপার্টসরা বলতে পারবেন, টাটা বলতে পারবেন, এবং আমাদেরও স্টেটের যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, জমির চরিত্র, 15 বছরে তো না কৃষি হলো না শিল্প হলোটা কি তাহলে? তো সুতরাং সেটা নিয়েও তো মানুষ খুবই ক্ষুব্ধ। হ্যাঁ, আমরা বললাম বটে যেই 998 একরের মুক্তমুখে সমস্ত চললো না কি, তাতে হলোটা কি? সেটা বাদ দিয়ে তো কৃষিও হলো না, শিল্পও হলো না, চাকরি পেল না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবাংলা বা কলকাতায় যাতে পরিবারের সঙ্গে থাকতে পারে, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবার সঙ্গে থাকতে পারে, রুটি রুজি জীবিকার জন্য যাতে বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে যেতে না হয়, এবং সেই বাংলার পুরনো ঐতিহ্যে গরিমায় যাতে ফিরে আসে, এবং ছেলেরা, তরুণ তরুণী, যুবক যুবতীরা যাতে শুধু তো সরকারি চাকরির ওপর ডিপেন্ড করলে হয় না। আজকের এই যে আমাদের পপুলেশন এবং যে সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে বেকার ছেলে মেয়ে, সেখানে আমাদের এই বেসরকারি শিল্প, বেসরকারি উদ্যোগের ওপরও নির্ভর করতে হয়। তো সেখানে তাপসদা আমার জিজ্ঞাসা, যে এক্সিস্টিং যে শিল্পাঞ্চল আমাদের রয়েছে, যেগুলো অনেকটাই যার গরিমা ফিকে হয়ে গেছে, সেটা আপনি হলদিয়া বলুন, সেটা আপনি ব্যারাকপুর বলুন, সেটা আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল বলুন, এই যে এক্সিস্টিং যে শিল্পাঞ্চলগুলো, সেগুলোকে রিভাইভ করার না, সেটাগুলো তো রিভাইভ করতে হবে। পুরোটাই তো চলে গেল ইটবালি চুনসুরকি সিমেন্টে, তা কী হবে? পুরোটাই তো সিন্ডিকেটে চলে গেল, তাই না? তো সুতরাং তাহলে আর দুর্গাপুর, কল্যাণী, ব্যারাকপুর, হাওড়া, হ্যাঁ, আসানসোল, তাহলে শিল্পাঞ্চলগুলো ধুঁকছে। অলরেডি আমরা দেখেছি আমুলের মতো সংস্থা, তারা আসছেন, এরকমটা জানা যাচ্ছে। আমরা দেখেছি যে আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার কারণ আদানি, তিনি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিরকম এই পালাবদলের পর কিরকম রেসপন্স? খুব ভালো, খুব ভালো, অতি ভালো। আমি বলছি যে আমি শুধু তো ওদের মিট করতে সময় দিতে
ঈশ্বরের আশীর্বাদে হিমশিম খাচ্ছি। সত্যি ভালো একটা উৎসাহ যেন এসেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে, শিল্পপতিদের মধ্যে। তো সুতরাং তুমি বুঝতে পারছো আমি এখানে এসেছি 11:30টায়, ইনফ্যাক্ট আমরা হ্যাঁ তুমি নিজেও দেখলে। তো সুতরাং এই বিভিন্ন সমস্ত এই সংস্থা, এই চেম্বার অফ কমার্স, সিআইআই, বেঙ্গল, ক্যালকাটা, হুগলি, হ্যাঁ, সমস্ত তারা সমস্ত শিল্পপতিরা, তাদের সেই সংগঠনের সংস্থানের সব মাথারা সমস্ত এসে তারা দেখা করে গেছেন, আসবেন, দেখা করবেন। এটা খুবই উৎসাহজনক। বাম আমলের শেষের দিকে বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আমরা দেখেছিলাম যে সেক্টর 5, সেই সেক্টর 5-এর একটা বিকাশ দেখেছিলাম। এখন তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির পাশাপাশি যে সার্ভিস সেক্টর সেটাও খুব ইম্পর্ট্যান্ট, এবং যখন আইটির গোটা বিশ্বজুড়ে এরকম একটা প্রবল একটা আমরা যাত্রা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে তাদের আকৃষ্ট করবেন যাতে এটা কলকাতাটা ব্যাঙ্গালোরের সঙ্গে পাল্লা দিতে পারে বা পুনের সঙ্গে পাল্লা দিতে পারে? অনেকটা এগিয়ে গেছে তারা, কিন্তু আমাদের তো পাল্লা দিতে হবে বাংলার মেধা। এবং খোঁজ নিলে দেখা যাবে যে যেখানেই যারা গেছে বা যেখানেই যারা যাচ্ছে বিশ্বে বা বাংলার বাইরে, সেখানে কিন্তু বাংলার মেধা যাচ্ছে। তো শুধু এই যে ফ্লাইট অফ ক্যাপিটাল, তার সঙ্গে সঙ্গে ফ্লাইট অফ মেরিট, মেধারও, হ্যাঁ, সেইটাকে আটকাতে হবে। তো সেটার চেষ্টাও আমাদের করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই কাজটা করতে হবে খুব সুচারুরূপে, সিরিয়াসলি, সিনসিয়ারলি, অনেস্টলি করতে হবে। দেউজা পাঁচামি সম্পর্কে আপনি কতটা আশাবাদী? দেউচা পাঁচামিতে সম্বন্ধে জানতে হবে বিশদভাবে, যেটা এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি, এবং যেটা যতটুকু জেনেছি সেটা বলার মতো নয়। এবং আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমি দেউচা পাঁচামিতে যাবেন। আচ্ছা, প্রয়োজন হলে ওখানে একদিন থাকবো, ঘুরে দেখে টেকে সেখানে সকলের সঙ্গে কথাবার্তা বলে, হ্যাঁ, দেউচা পাঁচামির পাশেও একটা হরিসিং গ্রামোৎসব রয়েছে, সেখানে যাওয়া, এই সমস্ত করে টোরে তারপরে আমি দেউচা পাঁচামির সম্বন্ধে বলবো। আগের সরকারের একটা ভীষণ রকমভাবে আমরা শোকেস করতে দেখতাম, ভীষণভাবে আমরা দাবি করতে দেখতাম যে তারা এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প যে এমএসএমই, সেটার ক্ষেত্রে তারা একটা পথিকৃতের জায়গা নিচ্ছেন গোটা দেশে, এরকম একটা বিষয় তারা খুব তুলে ধরার চেষ্টা করতেন। আপনি দায়িত্ব নেওয়ার পর কি বুঝছেন যে রিয়ালিটি? এমএসএমইটা আমি দেখছি না, তবু এটা ঘটনা, এমএসএমইর প্রসার, ট্রেডিং, এমএসএমই, এগুলো তারপরে বড় বড় শিল্প হবে, তার সমস্ত জিনিস সেগুলো ছোটোখাটো কলকারখানায় তৈরি হবে, তারা যোগান দেবে, তার ট্রেডিংয়ের একটা ব্যাপার থাকবে। এইগুলো সবই কিন্তু একটা মানে একে অপরের পরিপূরক। তো সেই এমএসএমইটা অন্য কারুর দায়িত্বে রয়েছে, আমার দায়িত্বে নেই। তবে তুমি যেটা আগে বলেছিলে যে কথা, সেটা থেকে আমি মিস করেছি, আমি বলি যে এই ডেটা, এই যে আইটি, ডিজিটাল, এআই, এইগুলো নিয়েও ভাবতে হবে। এগুলোতে আমার দেশও পিছিয়ে আছে, বিশেষ করে এআইতে। বাংলা তো আছেই, বাংলা তো সবেতেই পিছিয়ে আছে। তো সেইগুলো কিন্তু এগুলো টেনে তুলতে হবে, এগুলোর ওপর কাজ করতে হবে, এগুলোকে আহ্বান করতে হবে। এবং বাংলার তো মেধা রয়েছে, সেই মেধাটাকে কাজে লাগাতেই হবে। এবং তারা যাতে পশ্চিমবাংলা ছেড়ে, তারা সুযোগ পেলে যাবেই বা কেন, সুযোগ পায়নি বলেই তো তারা গেছে, তাদের তো উপায় ছিল না। তো সেই লক্ষ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা একটা একদম টাইম লাইন ধরে নেওয়া, একটা ডেডলাইন বেঁধে নেওয়া, এরকম কিছু কি শুরু করেছেন না এখনো পর্যন্ত পরিস্থিতিটা খতিয়ে দেখার চেষ্টা করছেন? এখন টাইম লাইন বেঁধে দেওয়ার ব্যাপার না, এখন হচ্ছে একদম যে সময়টা না নিলেই নয়, না দিলেই নয়, মানে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর সময় নষ্ট করার মতন পশ্চিমবঙ্গ বর্তমান সরকারের কোনো দপ্তরেরই বা সরকার অ্যাজ এ হোল সময় নষ্ট করার মতন সময় নেই। আগের মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেক সময় বিরোধীরা কটাক্ষ করে বলতেন যে ওনাকে যেভাবে পুজোর ফিতে কাটতে দেখা যায়, কিন্তু একটা ছবি কোথায় দেখা যায় যে যেখানে উনি কারখানার ফিতে কাটছেন। তো অদূর ভবিষ্যতে আমরা মুখ্যমন্ত্রী বা শিল্পমন্ত্রী বা অন্য কাউকে তাদের কি কারখানার ফিতে কাটতে দেখতে পারবো? হ্যাঁ, নিশ্চিতভাবে দেখতে পাবে। উনি একটু চটকে বিশ্বাসী ছিলেন। এর আগে
সরকারের মুখ্যমন্ত্রী বা বাংলার মুখ্যমন্ত্রী চটকে বিশ্বাসী ছিলেন। সেটা করতে গিয়েই আসল কাজ ওনার করা হয়নি বা অনেক করতে পারেনি। ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে এর মধ্যে আপনার কথা হয়েছে, তারা কি বলছিলেন যে তাদের কি সমস্যা ফেস করতে হচ্ছিল? নানান জটিলতা আর ওই কালক্ষেপ, সময় নষ্ট, যেটার জন্যে প্রয়োজন ওই যেটাকে তোমরা বলো তোমাদের ওয়ান উইন্ডো আর নো উইন্ডো। আসল কথাটা হচ্ছে যে তুমি শিল্প উদ্যোগ নিচ্ছ, শিল্পপতিরা তোমার কাছে যখন আসছে, তারা যখন বিনিয়োগ করছে, তো তাদের যে সুযোগ সুবিধাগুলো না দিলেই নয়, সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের সময় নষ্ট করা চলবে না। তারা যদি এ দূরে ও দূরে সে দূরে এই বিভিন্ন কাজের জন্য যদি কনভার্সান, মিউটেশন, ফায়ার লাইসেন্স, আরও সমস্ত যে বিভিন্ন ধরনের রিকোয়ার্ড লাইসেন্সেসের জন্য তাদের দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদের যদি অপেক্ষা করতে হয়, তাহলে তারা নিরুৎসাহিত হবেই। যেহেতু আমি জানি আমি শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলছি এবং সাধারণভাবে শিল্পের ওপরই ফোকাস রয়েছে, কিন্তু তাপসদা একই সঙ্গে সাম্প্রতিক আপনি আপনার পারমিশন নিয়ে আমি একদম সাম্প্রতিক ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে একটু উত্তর কলকাতার দিকটাও তো নজর দিতে হবে। এবং তুমি বাংলার শিল্প থেকে উত্তর একটু তো উত্তর কলকাতায় যেতেই হবে, কারণ তাপস রায় যখন আমার মুখোমুখি এবং যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা এখন ভালো তৃণমূল হয়ে এনসিপিআইয়ে মার্চ করেছেন, তাদের একদম পুরোভাগে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যদিও একদম একটু পরে তার একদম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে এনডিএর সঙ্গে তারা সুসম্পর্ক বজায় রাখবেন। এটা নিয়ে আপনার ওভারঅল কি বক্তব্য? দেখো, ওভারঅল আমার সেই রকম কোনো বক্তব্য নেই। আর আমি শুধু শুধু একটা ব্যক্তিবিশেষের নাম নিয়ে চর্চাও করতে চাই না। তবে এটা বলবো যে ওই ভদ্রলোক ছিল বলেই আমরা 4টে বিধানসভায় জিতেছি। ওই ভদ্রলোক ছিল বলেই 60টার মধ্যে বহু আসনে আমরা এবার ওয়ার্ডে জিতব এবং আমরা পুরসভা গঠন করব, ভোট করব, আমাদের মেয়র হবে এবার, বিজেপির মেয়র হবে এবার। তো সুতরাং তো এইগুলো যাদের বোঝাক তারা বুঝুক। আমাদের আনন্দ এবং খুশি হচ্ছে এইটাই, এক, তৃণমূলটা উঠে যাচ্ছে বা উঠে গেছে। মমতা ব্যানার্জির একটা শিক্ষার প্রয়োজন ছিল, পেয়েছে। ডেপো ছেলেটার একটা শিক্ষার দরকার ছিল, সেও পাচ্ছে, পেল। একজন রাজনীতি জেনে পেল, আর একজন রাজনীতি না করে না জেনে পেল। আর কথা হলো যে এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অরাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্টেটের, তাদের এনে ভিড় করানো, তারা সব পালিয়ে গেছে, কেউ নেই, সব পালিয়ে গেছে। এবং এটা কিন্তু যে বলুক আর না বলুক, আমি তোমাকে বলছি, শোনো, এটা যে হবে পরিণতি, এটা আমি জানতাম, আমি বুঝতাম, আমি বলতাম। আমি আজ বলছি বলে নয়, লোকে বন্দ্যোপাধ্যায়কেও বলেছেন এটা। কাকে বলিনি যেভাবে চলতে পারে না, কাকে বলিনি, কতদিন বলিনি, বছরের পর বছর বলেছি, দিনের পর দিন বলেছি, মাসের পর মাস বলেছি, ওপেন বলেছি। এবং এর জন্য আমাকে পছন্দও করতো না। বিধানসভায় বসে বলেছি, তৃণমূল ভবনে বসে বলেছি, নিজের কেন্দ্রে বসে বলেছি। যাই হোক, তো সুতরাং কথা হলো যে তোমার একটা কথা বলি, আমাকে যদি মৌপিয়া তুমি রবিশঙ্করের সেতারটা হাতে দিয়ে দাও, আর দিয়ে তুমি যদি কলা মন্দির বা রবীন্দ্র সদন বুক করে দাও, সমস্ত বোদ্ধা ধ্রুপদী সঙ্গীদের তাদের বসিয়ে দাও, আর পাশে যদি তুমি পণ্ডিত কুমার বোস বা পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে বসিয়ে দাও, তো আমার ওই রবিশঙ্করের সেতার আমার হাতে থাকলেও আমার কিন্তু ওই গত, দ্রুত, ঝালা এসব বেরোবে না। আমি ওই তারগুলোকে ছিঁড়ে ফেলব। যার যেটা কাজ, মমতা ব্যানার্জি যাদের যেটা কাজ নয় তাদের দিয়ে সেটা করাবার চেষ্টা করে, যার মনে করেছে বোধহয় এইভাবেই চলবে, নিজের বোধহয় আমি দাঁড়িয়েছি 294টে, নিজেই দুবার হারে, আমি দাঁড়িয়েছি 294টে, আরে অভয়া দাঁড়িয়েছিল এবার 294টাতে, এই গেল। আর এই লোকের বউকে দাঁড় করানো,
একে দাঁড় করানো তাকে দাঁড় করানো, তো এই হয় নাকি সমস্ত? আশ্চর্য কথায় বিউটি পার্লারে তো নয় বিধানসভা, বিধানসভা তো তোমার ফ্যাশন প্যারেডের জায়গা নয়, তো যা হওয়া তাই হয়েছে। তাপসদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছাও। ডেফিনেটলি শিল্পমন্ত্রীর হাত ধরে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর দিক নির্দেশে বাংলা শিল্পে সমৃদ্ধি লাভ করুক, বাংলায় কর্মসংস্থান হোক, এটা বাংলার সমস্ত মানুষ তাদের প্রত্যাশা। এবং আমাদের ডেফিনেটলি নজর থাকবে যে সদ্য দায়িত্ব নিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি কিভাবে এই যে চ্যালেঞ্জটাকে যেভাবে তিনি অ্যাকসেপ্ট করেছেন, কিভাবে পরবর্তী পর্যায়গুলো তিনি এগিয়ে নিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি।